প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি এককের উপসর্গ বা গুণিতক নিয়ে। এটাকে এককের গুণিতক বা উপগুণিতক এটা হিসাবেও আমরা জানি, অথবা কোন একটি সংখ্যাকে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা যায় সেটাও আমরা বলতে পারি। অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ এই অধ্যায় থেকে বৈজ্ঞানিক প্রতিক্রিয়া কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা একটু দেখব, অথবা এটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিও বলতে পারি। তো আমরা দৈনন্দিন জীবনে অনেক বড় বড় জিনিসের দূরত্ব মাপতে হয় আমাদের। যেমন তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে দেয়া আছে নিকটতম, অর্থাৎ একটা গ্যালাক্সির দূরত্ব রয়েছে 6 × 10⁻24। গ্যালাক্সির দূরত্ব 6 × 10⁻24 মিটার। এই এত বড় একটা সংখ্যা, এটা আমরা মনে রাখার জন্য আমাদের অনেকটাই কষ্টকর। যদি আমরা এই সাইন্টিফিক পদ্ধতি অথবা উপসর্গকে প্রকাশ না করতাম, তাহলে এটা এমন হতো 6 এর পরে 24টা শূন্য হতো। তার মানে এটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার হতো। এবারে যেমন আমরা যদি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নিই, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার দূরে। তো 15 কোটি কিলোমিটার, এটাকে যদি আমরা 15 এর পরে 60টা শূন্য দিয়ে লিখি, এটার চেয়ে যদি আমরা এরকম করে লিখতে পারি, এটা অনেকটা ভালো দেখায় এবং সহজে আমরা মনে রাখতে পারি। তো আমরা আজকে মূলত এই রকম পার্টগুলোই দেখব। এটা তো আমরা দেখলাম এটা অনেক বড় সংখ্যা, এটাও অনেক বড় সংখ্যা। এবারে আমরা কিন্তু নিউক্লিয়াসের ব্যাসার্ধ অনেক ছোট ছোট মানও হিসাব করে থাকি। 1/1 পরে যদি আমরা 15টা শূন্য দিই, 15টা শূন্য দিই, তাহলে আমরা পেয়ে যাব নিউক্লিয়াসের ব্যাসার্ধ। নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি আমরা এইভাবে নির্ণয় করি, তাহলে এটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। 5, এটাকে আমরা এরকম করে লিখতে পারি, 1/1 পাওয়ার হলো 15টা শূন্য। এটা নিচে আছে, নিচেরটাকে যদি সূচকের বিধি অনুযায়ী আমরা উপরে উঠাই, তাহলে এটাকে ইনভার্স দিতে পারি। তো এটাকে আমরা লিখতে পারবো 10⁻15। তো নিউক্লিয়াসের ব্যাসার্ধ অনেক ছোট, এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি। অর্থাৎ যদি আমরা 10 এর গুণিতক এবং 10 এর সাথে কোনো একটি পূর্ণ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করে মনে রাখি, সেটাই আসলে বা এই পদ্ধতিতে প্রকাশ করি, তবে সেটাই হবে উপসর্গ বা গুণিতক, বা যেটাকে আমরা বৈজ্ঞানিক প্রতীক বা প্রকাশ বলতে পারি, অথবা এককের গুণিতক বা উপগুণিতক, এই কথাটা আমরা বলতে পারি। তো আজকে আমরা শিখব এককের উপসর্গ বা গুণিতক এই পার্ট। তাহলে বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে সেটা আমরা একটু বলবো। কোন সংখ্যাকে যদি 10 এর কোন সংখ্যাকে 10 এর ঘাত, আমরা ঘাত বা সূচক বা পাওয়ার বলতে পারি, ঘাত, এবং 1 থেকে 10 এর মধ্যে, তাহলে আমি কিন্তু বলছি 1 থেকে, মানে 1 আছে, 10 এর মধ্যে মানে 10 হবে না, 1 থেকে 10 এর মধ্যে অপর কোন সংখ্যার গুণফল আকারে প্রকাশ করাকে অপর কোন সংখ্যার গুণফল আকারে প্রকাশ করাকে এককের উপসর্গ বা গুণিতক অথবা বৈজ্ঞানিক প্রকাশ, বৈজ্ঞানিক, এটাকে আমরা প্রতীকও বলতে পারি, বৈজ্ঞানিক প্রতীক বলে। তো বৈজ্ঞানিক প্রতীক আসলে আমরা ব্যবহার করি যে কোনো একটা বড় সংখ্যাকে সহজে মনে রাখার জন্য। এটা যেমন এখানে বৈজ্ঞানিক প্রতীকটা প্রকাশ করার একটা নিয়ম রয়েছে। যেমন এটাকে যদি আমরা এই পূর্ণ সংখ্যা কোনো আমরা বললাম
যে 10-এর ঘাত এবং 1 থেকে 10-এর মধ্যে অপর সংখ্যা কোনো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা, সেই গুণফলটা হবে a ধরে নিলাম, এবং 10-এর ঘাত মানে এটাকে আমরা 10n বলে নিতে পারি। এখানে যেখানে n হবে কি, n belongs to z বলতে পারি। এই সংখ্যাটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হবে, এটা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে। এবং এর উপর একটা কন্ডিশন দেয়া হলো, এর রেফারেন্স ভ্যালু হবে 1 এর সমান বা তার থেকে বড় কিন্তু 10-এর চেয়ে ছোট। মাঝে মাঝে আমাদের এমনও দেখা যায় যে সায়েন্টিফিক পদ্ধতিতে আমরা যখন নিয়ে থাকি তখন দেখা যায় 2 অঙ্কের পরে দশমিক হয়, মাঝে মাঝে 3 অঙ্কের পরেও দশমিক হয়। আমরা যারা প্রপারলি সায়েন্টিফিক পদ্ধতিতে নিতে পারি তারা কিন্তু এটা ধরতে পারি বা পরবর্তীতে আমরা নিজেরা করে দিতে পারি। আমরা সায়েন্টিফিক পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা হয় এমন কিছু দেখি। যেমন আমার কাছে 2 4 5 6 9 8 2 7 মানে আমি ইচ্ছা মতন একটা সংখ্যা লিখলাম, যা বলছিলাম যে আমাদের এইরকম করে একটা সংখ্যা আমরা প্রকাশ করতে চাই তাহলে, এবং এই এর যে একটা রেফারেন্স ভ্যালু দিয়েছি, এর রেফারেন্স ভ্যালুটা অবশ্যই অনের সমান বা তার থেকে বড়, কিন্তু 10-এর চেয়ে ছোট মানে নয়। তার মানে এখানে এর ভ্যালুটা হতে পারে, এর ভ্যালু হতে পারে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, এর চেয়ে কম বা বেশি হওয়া উচিত না। তাহলে আমরা অবশ্যই এখানে যেটা করব, এখানে এই জাস্ট বাম দিক থেকে 2 এর পরে আমরা দশমিক দিতে চাই। 2 এর পরে যদি দশমিক দেই তার মানে দেখব এখানে কয় অঙ্ক বিশিষ্ট হলো, 2 4 6 8, 2 এর পরে সামনে আমাদের 8টা অঙ্ক রয়েছে। তার মানে এই সংখ্যাটাকে যদি, মানে এটা একটা পূর্ণ সংখ্যা, এটার লব আছে এবং হর আছে, যদি আমরা লবের সাথে 1 এর পরে 8টা শূন্য দিয়ে গুণ করি এবং হরকে যদি আমি 1 এর পরে 8টা শূন্য দ্বারা ভাগ করি তাহলে এই ভগ্নাংশের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভগ্নাংশটি অপরিবর্তনীয় থাকবে। এটা আমরা করতে পারি। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই উপরে যে 1 এর পরে 8টা শূন্য নিলাম এটাকে আমরা সূচক বা পাওয়ার আকারে লিখব, আবার এবং নিচে যে সেম 1 এর পরে 8টা শূন্য নিলাম এটা দিয়ে আমরা এই আমাদের এই প্রদত্ত সংখ্যাটাকে ভাগ করব। ভাগ করলে যেটা হবে, যতগুলো শূন্য আছে ডান দিক থেকে অত ঘর বাদ যাবে। যদি ডান দিক থেকে অতগুলো ঘর বাদ দেই বা এতগুলো সংখ্যা এক্স্যাক্টলি এতগুলো অঙ্ক বাদ দেওয়ার পরে দশমিক দেবো, তাহলে 2.4 হবে। এখন আমার কাছে অনেকগুলোই অঙ্ক রয়েছে, আমি আসলে দশমিকের পরে কয় অঙ্ক বিশিষ্ট নিব? যদি আমি 2 অঙ্ক বিশিষ্ট নেই তাহলে দেখব তৃতীয় স্থানীয় অঙ্কটা কি 4 এর বেশি, 4 এর বেশি হলে 1 যোগ করে দেব। তার মানে এটাকে আমরা লিখতে পারি, যদি আমি তৃতীয় অঙ্ক বিশিষ্ট নেই তাহলে চতুর্থ অঙ্কটা দেখব বা চতুর্থ স্থানীয় অঙ্ক দেখব এটা কি 4 এর চেয়ে বেশি কিনা। যদি 4 এর চেয়ে বেশি হয় তবে তার সাথে তার পূর্বেরটার সাথে এক্স্যাক্টলি 1 যোগ করব, তার মানে এটাকে আমরা লিখতে পারি 7 লিখতে পারি, 2.457 এটা লিখতে পারবো। এবং এটাকে আমরা সূচক আকারে লিখব। কয়টা শূন্য আছে? 1 এর পরে আসলে এটা 8টা শূন্য আছে, অর্থাৎ এই এত বড় একটা সংখ্যাকে আমরা এত সহজে প্রকাশ করতে পারলাম এবং সহজে মনেও রাখতে পারি। এগুলা আমরা একেবারে গুরুত্বপূর্ণভাবে বা একেবারে সহজে আমরা বের করতে পারবো, এবং যে কোনো সংখ্যাকে আমরা যেন সায়েন্টিফিক পদ্ধতিতে বা বৈজ্ঞানিক পদ্ধতি প্রকাশ করতে পারি। আমরা আরো দুই একটা এই বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ দেখি, যে আমরা ক্যালকুলেটর তো করতেই পারবো। তোমাদের ক্যালকুলেটরের যে আমরা যে অঙ্কটা করি, যে কোনো একটা অঙ্ক করি, তারপরে আমরা রেজাল্ট যদি নেই, অনেক সময় ক্যালকুলেটরে সায়েন্টিফিক পদ্ধতিতে দেই, অনেক সময় ক্যালকুলেটরে সায়েন্টিফিক পদ্ধতিতে রেজাল্টটা কিন্তু দেয়। যদি না দেয় তাহলে আমরা ইএনজি এই অপশনটা যদি ক্লিক করি তাহলে কিন্তু সায়েন্টিফিক পদ্ধতি বা এককের উপসর্গ আকারে প্রকাশ করে দেয়। তো তারপর আমরা কিন্তু হাতে কলমে করতে পারি। এখানে যদি আমি আর একটা সংখ্যা দেখি, ইচ্ছা মতন আমরা একটা সংখ্যা লিখলাম, এটাকে সায়েন্টিফিক পদ্ধতিতে করতে চাই,
ঠিক একইভাবে বাম দিক থেকে এক ঘর পর দশমিক দিতে চাই, তার মানে ডান দিক থেকে আমরা বাকি ঘরগুলো ছেড়ে দেবো মানে কি, অর্থাৎ একের পরে অতগুলো শূন্য দিয়ে যদি ভাগ করি তাহলে ওইটাই তো ছেড়ে দিতে পারি। 2 4 6 8, এটাও সেম 8 হলো, তার মানে আমি এটাকে আরেকটু বাড়াই, 2 4, তার মানে 10। এটার একটা লব আছে, এটার লব কত, এই পুরো সংখ্যাটা, এবং হর কত 1, তার মানে এটা একটা ভগ্নাংশ যদি মনে করি, এই ভগ্নাংশের যদি আমরা লবকে একের পরে 10টা শূন্য দিয়ে গুণ করি, একের পরে 10টা শূন্য দিয়ে গুণ করি, 2 4 6 8 10, এবং একইভাবে হরকে যদি একের পরে 10টা শূন্য দিয়ে গুণ করি তাহলে এই ভগ্নাংশের কোনো মানের পরিবর্তন হবে না, আমরা এই জিনিসটাকে, এটাকে আমরা সূচক বা পাওয়ার আকারে লিখব এবং এটা দিয়ে ভাগ করব, অর্থাৎ এখানে 10টা শূন্য রয়েছে, ডান দিক থেকে আমরা গুণে গুণে 10টা ঘর পরে দশমিক দেব, তাহলে এটা কত হলো 7.9। একইভাবে আমি যদি 2 অঙ্ক বিশিষ্ট নেই, দশমিকের পরে যদি 2 ঘর নেই, তাহলে দেখব তৃতীয়টা কত অঙ্ক, তৃতীয় স্থানীয় অঙ্কটা কি 4 এর চেয়ে বেশি কিনা, এটা কিন্তু 7, মানে 4 এর চেয়ে বেশি, 4 এর চেয়ে বেশি হলে তার আগেরটা এক যোগ করব, তার মানে 7.97 ইনটু 10 হবে, 10 আমরা কি করলাম, এটা দিয়ে ভাগ করব, অলওয়েজ এটা দিয়ে ভাগ করব, আর এটাকে সূচক বা পাওয়ার আকারে লিখব। এখানে কয়টা শূন্য আছে, 10টা শূন্য আছে, অর্থাৎ 10, অর্থাৎ এই জায়গা দিয়ে বোঝানো হলো যে এই একের পরে 10টা শূন্য আছে, এইটা দিয়ে এটা বোঝানো হয়। তো আমার মনে হয় তোমরা ক্যালকুলেটর ছাড়া যে কোনো বড় একটা সংখ্যাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করতে পারবে। এবারে তোমাদের বইয়ে কিন্তু অনেকগুলো উপসর্গ দেয়া আছে, এই উপসর্গগুলো আমরা যেন মনে রাখি, উপসর্গগুলো যদি মনে রাখি তাহলে মজার বিষয়, এখান থেকে আমরা যে কোনো একটা কোশ্চেন দিতে পারবো, এখান থেকে এমসিকিউতে একটা না একটা আসবেই, এবং এখান থেকে প্রয়োগমূলক 2 মার্কসের একটা কোশ্চেনও কিন্তু আসে, দেখবো আমরা কিভাবে এটা একটা সহজ টেকনিকে মনে রাখতে পারি। তোমরা কিন্তু ছোটবেলা এগুলোকে বিভিন্নভাবে রপ্ত করছো, টিচাররা বলেছে যে এভাবে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, তুমি কিভাবে মনে রাখ, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, আবার ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এরকমই তো আমরা মনে রাখছি। তো এখন এর সাথে এই কয়টা তো আমরা জানি, এর সাথে আরো কিছু উপসর্গ আমরা যোগ করে মনে রাখার চেষ্টা করব। যদি এইটাকে একটা চার্টের মাধ্যমে এক জায়গায় আমরা মনে রাখি, তাহলে আমরা এটা যে এখান থেকে যে কোনো কোশ্চেনের উত্তর আমরা দিতে পারি। এবারে আমরা একটু দেখি আসলে এককের উপসর্গগুলো কিভাবে আমরা, যদি আমরা এখানে একদম মাস বরাবর এখানে আমরা মিটার লিখলাম, মিটার, ডান দিকে আমরা লিখব ছোট উপসর্গগুলো, আমরা ছোট উপসর্গগুলো যদি ডান দিকে লিখি, যেমন এদিকে আমরা লিখতে চাই এটাকে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো। এবারে বাম দিকের যদি উপসর্গগুলো আমরা লিখি তাহলে হবে ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, মেগা মিটার, এবারে গিগা, টেরা, পেটা, এক্সা। এই একটা চার্টের মাধ্যমে আমরা উপসর্গগুলো মনে রাখার চেষ্টা করব। এখন যদি আমরা ডান দিকে যাই, আমরা জানি তো এই ডান দিকে যদি আমরা যাই তাহলে জাস্ট এই মিটার থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে 10 প্রত্যেকটা ঘরের জন্য 10 দ্বারা ভাগ করতে করতে যাব। আর যদি বাম দিকে যাই, এই মিটার থেকে যদি শুধু বাম দিকে যাই তাহলে আমরা প্রত্যেকটা ঘরের জন্য কিন্তু 10 দ্বারা গুণ করতে করতে যাব। এবং আমরা এটাও মনে রাখবো যে এই যে উপসর্গগুলো, কিলোমিটার
কিলোমিটারের পরবর্তী উপসর্গগুলো সাধারণত ক্যাপিটাল লেটারের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এই চার্টের ভিতরে আমরা দেখব যে কিলোমিটারের চেয়ে বড় উপসর্গগুলোকে সাধারণত বড়, কিলোমিটারের চেয়ে বড়, অর্থাৎ এটো থেকে শুরু করে একেবারেই কিলোমিটার পর্যন্ত এই উপসর্গগুলো আমরা ছোট হাতের অক্ষর দিয়ে বা লেটার দিয়ে প্রকাশ করব। এর পরবর্তীতে মেগা, গিগা, টেরা, পেটা যে এক্সা রয়েছে এগুলোকে সাধারণত বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হয়। তো আমরা যদি একটু লিখি যে কোনটাকে কিভাবে প্রকাশ করে, মিটার, তো আমরা ডেকামিটারে আমরা সাধারণত ডি এ দ্বারা প্রকাশ করতে পারি, হেক্টর দিয়ে এইচ এ দিয়ে প্রকাশ করতে পারি, কিলোমিটারে কে দ্বারা প্রকাশ করতে পারি, এবং মেগা মানে এম দ্বারা প্রকাশ করতে পারি, গিগা মানে জি দ্বারা প্রকাশ করতে পারি, টেরাকে টি দ্বারা প্রকাশ করতে পারি, পেটাকে পি, ক্যাপিটাল লেটারে পি অবশ্যই, আর এক্সাকে ই দ্বারা প্রকাশ করতে পারি, এবং ডেসিকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি, সেন্টিকে সি দ্বারা প্রকাশ করতে পারি, মিলিকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি। অবশ্যই সবগুলো স্মল লেটারে হবে। মাইক্রো এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, ন্যানোকে এটাকে স্মল লেটার এন দ্বারা প্রকাশ করা হয়, পিকোকে স্মল লেটারে পি দ্বারা প্রকাশ করা হয়, ফেমটোকে স্মল লেটারে এফ দ্বারা প্রকাশ করা হয়, এবং এটো বা অটো এটাকে এটোমিটার এর দ্বারা প্রকাশ করা হয়। এবং আমরা এই সিম্বলগুলো মনে রাখবো, এবং যদি আমরা এই ছোট হাতের অক্ষরগুলো যদি মনে রাখি, এখানে কিন্তু পি এর সাথে পি মিলে যায়। যদি স্মল লেটার পি মানে পিকোমিটার বোঝাবে, আর যদি ক্যাপিটাল লেটার পি লিখি তাহলে এটা পেটামিটার বোঝাবে। আচ্ছা, এবারে আমরা যদি ডান দিকে যাই, ডান দিকে গেলে কিভাবে লিখতে হবে এটাকে, যেমন 10 দ্বারা ভাগ করে করে লিখতে হবে। তাহলে এটা প্রথম ঘরের জন্য 10 ইনভার্স অন হবে। কিভাবে? অর্থাৎ আমরা যদি 1 রে 10 দ্বারা ভাগ করি, 10 মানে কয়টা শূন্য আছে? একটা শূন্য, 10 এর পাওয়ার অন, তার মানে এটাকে আমরা 10 ইনভার্স উপরে, অর্থাৎ লবকে যদি আমরা হর করি তাহলে এটা ইনভার্স হবে, অর্থাৎ 10 ইনভার্স অন হবে। আমরা যদি মিটার থেকে ডেসিমিটারে যাই তখন কিন্তু একটা 10 দ্বারা ভাগ করব, 10 দ্বারা ভাগ মানে 10 ইনভার্স অন। যদি সেন্টিমিটারে যাই তাহলে 100 দ্বারা ভাগ করব, 10 ইনভার্স 2। যদি মিলিমিটারে যাই তাহলে 1000 দিয়ে ভাগ করব। এবারে মিলিমিটারের পরবর্তী উপসর্গগুলো আমরা প্রত্যেকটা 1000 দিয়ে ভাগ করে করে যাব। তাই 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 10 ইনভার্স 6 হবে, এটা 10 ইনভার্স 9 হবে, এটা 10 ইনভার্স 10 হবে, এটা এটা 10 ইনভার্স, এইটা 9, 9 আর 3 12, 10 ইনভার্স 12 হবে, এটা 10 ইনভার্স 15 হবে, এটা 10 ইনভার্স 18 হবে। এবারে যদি আমরা মিটার থেকে ঠিক বাম দিকে যাই, আমরা প্রত্যেকটা ঘরের জন্য 10 গুণ করে যাব। এটা এই দিকে যদি যাই, জাস্ট মিটার থেকে ডান দিকে গেলে 10 ভাগ করে করে যাই, 10 প্রত্যেকটা ঘরের জন্য 10 দ্বারা ভাগ করে করে যাই, 10 দ্বারা ভাগ করি, আর এখানে 10 দ্বারা গুণ করে করে যাই, গুণ করে করে যাই। তাহলে এটা কি করব আমরা? এখানে 10 এর পাওয়ার অন লিখতে পারি, বা শুধু 10 লিখতে পারি, এখানে 10 স্কয়ার লিখতে পারি, এখানে 10 কিউব লিখতে পারি, এইখানে লিখতে পারি 10 টু দি পাওয়ার। কিলোমিটারের পরবর্তী উপসর্গগুলো আমরা কিলোমিটারের পর, কিলোমিটারকে কিন্তু স্মল লেটারে প্রকাশ করব, কিলোমিটারের পরবর্তী উপসর্গগুলো এক্স্যাক্টলি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করতে হবে। এটা 10 টু দি পাওয়ার 6, অর্থাৎ কিলোমিটারের পরবর্তী আমরা 3 ঘর ঘর অর্থাৎ 1000 দিয়ে গুণ করে করে যাব। 10 টু দি পাওয়ার 6 হবে, গিগা হলে 10 টু দি পাওয়ার 9 হবে, টেরা হলে 10 টু দি পাওয়ার 12 হবে, পেটা হলে 10 টু দি পাওয়ার 15 হবে, এক্সা হলে 10 টু দি পাওয়ার 18 হবে। এই চার্ট যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে এখান থেকে অবশ্যই যে কোনো রাশিতে কনভার্ট করতে পারবো, যে কোনো এককের উপসর্গে কনভার্ট করতে পারবো, এবং একটা এমসিকিউ তো দিতে পারবোই। এবার এখান থেকে যেই অঙ্ক আসে, আমরা এরকম কিছু অঙ্ক দেখি যে পরীক্ষায় আসে। যেমন এখান থেকে একটা অঙ্ক, 1 এটোমিটার, 1 এটোমিটার সমান কত পিকোমিটার? এই কোশ্চেন মার্ক দিল, দুইটাই কিন্তু স্মল লেটারে দেওয়া হলো, ক্যাপিটাল লেটারে দিলে কিন্তু বিষয়টা ভিন্নতর হতো। এখন আমরা যা করব, দুইটাকেই এটোমিটারকেও মিটারে কনভার্ট করব, আর পেটামিটারকেও আমরা এটোমিটারকে আমরা
এক্স্যাক্টলি মিটারে কনভার্ট করব এবং পিকোমিটারকেও আমরা মিটারে কনভার্ট করব, তারপরে এটা করে নেব। এখন যদি আমরা লিখি 1 এটোমিটার, 1 এটোমিটার সমান আমরা জানি 10 ইনভার্স 18 মিটার, 10 ইনভার্স 18 মিটার, এটাকে আমরা লিখে নিলাম। একইভাবে ডান পাশে হলো পিকোমিটার, তার মানে 1 পিকোমিটার সমান লেখা যায় 10 ইনভার্স 12 মিটার। এখন আমরা তাহলে কি করব, জাস্ট আমাদের যেহেতু এখানে পিকোমিটারে নিতে হবে, তার মানে এই শেষের লাইনটাকে যদি আমরা একটু ঘুরাই লিখি 10 ইনভার্স 12 মিটার সমান হলো 1 পিকোমিটার। 10 ইনভার্স 12 মিটার সমান হলো 1 পিকোমিটার। তাহলে 1 হলে 1 মিটার সমান এটা ভাগ হয়ে যাবে 1 ভাগ 10 ইনভার্স 12 পিকোমিটার, এবং এই 10 ইনভার্স 18 মিটার সমান কত, 10 ইনভার্স 18 মিটার সমান বেশি, মানে গুণ হবে 1 ইনটু 10 ইনভার্স 18 আর নিচে 10 ইনভার্স 12 পিকোমিটার। এখন আমরা যেটা করব, সূচকের নিয়মের অনুসারে যদি বেস মিলে যায় তাহলে বেস কমন নিয়ে পাওয়ারে এই ভাগের সময় পাওয়ারে বিয়োগ করতে হয়। তাহলে এটা কি লিখব, 10 ইনভার্স 18 মাইনাস, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাস 12, তো সর্বসাকুল্যে লেখা যায় 10 ইনভার্স 18 প্লাস 12, তার মানে কত হলো 10 ইনভার্স 6 মিটার। অর্থাৎ আমরা কিন্তু এভাবে সহজেই কনভার্ট করতে পারি। যদি আরো দুই একটা এই কনভার্ট দেখি যে কিভাবে নেওয়া যায়, আমরা যদি এখানে 1 টেরামিটার বা এইভাবেও লিখতে পারি যে 5 টেরামিটার সমান কত ন্যানোমিটার। ন্যানোমিটার বলতে আমরা বাংলায় লিখতে পারি অথবা এনএম এটা লিখতে পারি। তো আমরা এখন দেখব এখানে 1 টেরামিটার সমান কত। 1 টেরামিটার সমান আমরা জানি, দেখো চার্ট থেকে দেখে নাও, 1 টেরামিটার সমান হলো 10 টু দি পাওয়ার 12 মিটার, 10 টু দি পাওয়ার 12 মিটার। তাহলে 5 টেরামিটার তো অনেক বেশি, তার মানে 5 দ্বারা গুণ করতে হবে, 5 ইনটু 10 টু দি পাওয়ার 12 মিটার। এই আমরা 5 টেরামিটারকে মিটারে কনভার্ট করলাম, জাস্ট এখন ন্যানোমিটার। 1 ন্যানোমিটার মানে এখানে লিখতে পারি 1 ন্যানোমিটার সমান 10 ইনভার্স 9 মিটার। আমাদের এই যে কনভার্ট করা হয়ে গেল, এখন আমরা একটু ঐকিক নিয়মের মতন করে দিতে পারি। এখন আমরা এটাকে জাস্ট এটাকে ন্যানোমিটারকে এই জাস্ট শেষের লাইনটাকে যদি লিখি 10 ইনভার্স 9 মিটার সমান হলো 1 ন্যানোমিটার, তাহলে এক হলে আমরা এটাকে ভাগ করে দেব, ভাগ করে দিলে কি হবে 1/10 ইনভার্স 9। একইভাবে যদি আমরা এটাকে এখানে আমরা 5 টেরামিটার থেকে আমরা এটা পেলাম, তাই 5 ইনটু 10 টু দি পাওয়ার 12 মিটার সমান বেশি হবে, তাহলে 5 ইনটু 10 টু দি পাওয়ার 12 বাই হলো 10 ইনভার্স 9। এখন যদি এটাকে আমরা করে দেই কেমন হবে, যে এখানে 5 তো লবেই আছে এবং এখানে 10 আর এই 10 থেকে একটা 10 কমন নেবে, 10 আর এখানে হলো 12 প্লাস 9। প্লাস কেমনে হলো, অর্থাৎ এখানে একটা মাইনাস তো হবেই, সূত্রের মাইনাস, আর এইখানে এটার সূচক হলো মাইনাস, তাহলে 5 ইনটু 10 টু দি পাওয়ার 12 প্লাস 9, অর্থাৎ 5 ইনটু 10 টু দি পাওয়ার 21। এভাবে আমরা কিন্তু কনভার্ট করতে পারবো। আরো দুই একটা যদি আমরা দেখি, আচ্ছা এইভাবে আমরা যদি দেখি 1 মিলিসেকেন্ড 1 ন্যানোসেকেন্ড হবে কত গুণ, এরকম কিছু 1 মিলিসেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত
গুণ বড়, এটাও বলতে পারি কত গুণ, এটা এতটুকু হলেও হইলো। আচ্ছা এবারে আমরা এটাকে যদি লিখি, আমরা জানি 1 মিলি সেকেন্ড সমান আমরা লিখতে পারি মিলি, এই যে মিলি 10^3 সেকেন্ড লিখলাম। তারপরে 1 ন্যানো সেকেন্ড সমান আমরা লিখতে পারি 10^9 সেকেন্ড। তো আমরা এই ন্যানো সেকেন্ডের দিকে নেব, এটাকেও একই ভাবে আমরা করতে পারি। তাহলে 10^9 সেকেন্ড সমান হলো 1 ন্যানো সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড সমান হবে 1/10^9 ন্যানো সেকেন্ড। তাহলে 10^3 সেকেন্ড সমান হবে, অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ দিব 10^3, 1/10^3, আর এখানে হলো 10^9। তার মানে সূচকের সময় আমরা একটা বেস কমন নিব, পাওয়ারে বিয়োগ করে দেব, -3 মাইনাস এখানে -9, তো ফাইনালি 10, এখানে -3 প্লাস 9, 10 টু দি পাওয়ার এখানে হলো 6। অর্থাৎ 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা 10 টু দি পাওয়ার 6 গুণ বড়। আমার মনে হয় তোমরা যদি এই চার্ট মনে রাখো বা এই কনভার্ট করার পদ্ধতিটা একটু যদি শিখে নাও, তাহলে এখান থেকে যে কোনো উপসর্গের গুণিতকে তুমি প্রকাশ করতে পারবে। ধন্যবাদ সকলকে।